Assalamu alaikum everyone. Welcome to accounting first paper test paper solving class. তো পূর্ববর্তী ক্লাসে আমরা হচ্ছে 1 থেকে 5 নম্বর কোশ্চেন সলভ করেছিলাম দিনাজপুর বোর্ড 2022 সালের। তো আজকের ক্লাসে আমরা দিনাজপুর বোর্ড 2022 সালের 6 থেকে একদম 11 নম্বর পর্যন্ত সলভ করব। তো চলো দেরি না করে শুরু করি সলভ করা। আচ্ছা, তো 6 নম্বর কোশ্চেনে দেখো, এটাও হচ্ছে তোমার দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এই চ্যাপ্টার থেকে এসেছে। দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এই চ্যাপ্টারটি থেকে এসেছে। তো এখানেও মূলত অবচয় নিয়েই সবকিছু। তো এখানে একটি ইউনিক কোয়েশ্চেন আছে, মানে যেটা সচরাচর আসে না, ইউনিক না, সচরাচর আসে না, সেটা হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে অবচয় সারণী প্রস্তুত করো। তো নর্মালি আমরা যখন অবচয়ের ম্যাথগুলো করি তখন ম্যাক্সিমামই দেখা যায় যে তোমার সরল রৈখিক পদ্ধতি বা তোমার হচ্ছে ক্রমহ্রাসমান পদ্ধতি, এই পদ্ধতিতে তোমার ম্যাথগুলো আসে। বাট এখানে হচ্ছে তোমার বর্ষ সংখ্যার পদ্ধতিতে অবচয় সারণী প্রস্তুত করতে বলা হয়েছে। তো বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি, এটা মূলত তোমার যে বর্ষ সংখ্যা থাকে ওগুলো দিয়ে তোমার ভারটা জাস্ট যুক্ত হয়, ঠিক আছে। 5 বছর হলে প্রথমে হচ্ছে 5/4 এরকম আর কি। ওকে, তো আমরা যখন সলভ করব তখন দেখে নিব। তো আগে চলো কোশ্চেনে কি বলা আছে সেটা আগে দেখি। জনাব শাহিন 19 সালের 1 জানুয়ারি তারিখে একটা মেশিন ক্রয় করেছিলেন। ওকে, তাহলে এটা সংস্থাপন ব্যয় কত? 90,000 টাকা। বহন খরচ 40,000 টাকা, ঠিক আছে। মেশিনটির ভগ্নাবশেষ মূল্য কত? 30,000 টাকা। আচ্ছা, তো এখানে কি দেওয়া আছে? যন্ত্রপাতির উৎপাদন একক দেওয়া আছে। 2019 সালে 10,000 একক, 2020 সালে 15,000 একক, 21 সালে 10,000, 22 সালে, অর্থাৎ প্রত্যেক সালে কতটুকু উৎপাদন করা হয়েছে এটার এককটা দেওয়া আছে। ওকে, তো এখানে ফার্স্ট কোশ্চেনে যেটা বলা আছে মেশিনটির অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো। সেকেন্ড কোশ্চেনে যেটা বলা আছে যে উৎপাদন একক পদ্ধতিতে, এই যে উৎপাদন এককগুলো দেওয়া আছে না, এই পদ্ধতিতে তোমার একক প্রতি অবচয় হার নির্ণয়পূর্বক প্রথম 2 বছরের প্রয়োজনীয় জাবেদা লিখন দাও। আচ্ছা, এটা হচ্ছে উৎপাদন একক পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করতে বলছে, আর এটা হচ্ছে বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে। সো টোটাল অবচয়ের অঙ্ক যদি করে থাকো, এই কোশ্চেনটা তোমার মোটামুটি একটু ইউনিক বলাই যায়। হ্যাঁ, তো এটা আমরা এখন সলভ করব। তো প্রথমে হচ্ছে মেশিনটির অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো। তো আমরা জানি যে অবচয়যোগ্য মূল্য নির্ণয় করতে হলে মেশিনের সাথে যত সংশ্লিষ্ট খরচ আছে সেটা যোগ হবে এবং তার থেকে ভগ্নাবশেষ মূল্যটা বাদ যাবে। তো এখানে দেখো কি দেওয়া আছে, মেশিনটা আমরা ক্রয় করছিলাম, এই মেশিনের ক্রয় মূল্য 9 লাখ টাকা দিলাম, এর সাথে সংস্থাপন ব্যয় ছিল তোমার হচ্ছে 90,000 টাকা। 90,000 টাকা আমরা অ্যাড করলাম, তারপরে বহন খরচ ছিল 40,000 টাকা, সেটা হচ্ছে অ্যাড করলাম। তো অ্যাড করে যেটা পেলাম, অর্থাৎ মেশিনটার অর্জন মূল্য বলতে কি বোঝায় ভাইয়া? অর্জন মূল্য বলতে বোঝায় যে মেশিনটা তোমার কেনা থেকে শুরু করে তুমি তোমার প্রতিষ্ঠানে আনা পর্যন্ত যেই খরচটা হয়েছে, অর্থাৎ মেশিনটা অর্জন করতে তোমার যে টোটাল খরচটা হয়েছে, এটা হচ্ছে মেশিনটির অর্জন মূল্য। তো মেশিনটার অর্জন মূল্য আমরা কত পেলাম? 10,30,000 টাকা। তো এখান থেকে কি বাদ দিব? ভগ্নাবশেষ মূল্য বাদ দিব। তো ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটাই হবে তোমার মেশিনটির অবচয়যোগ্য মূল্য। বোঝা গেল? তো অবচয়যোগ্য মূল্য আমরা বের করে ফেললাম 10 লাখ টাকা। আচ্ছা, তো নেক্সট কোশ্চেনে বলছিল যে উৎপাদন একক পদ্ধতিতে তোমার হচ্ছে অবচয় নির্ণয় করো। তো উৎপাদন একক পদ্ধতিতে তুমি কিভাবে অবচয় নির্ণয় করবা সেটা এখানে দেওয়া আছে। তো দেখো, উৎপাদন একক পদ্ধতিতে তোমার অবচয় হার প্রথমে নির্ণয় করতে হবে। তো হার নির্ণয় করো, কিভাবে হার নির্ণয় করবা? একক প্রতি অবচয়ের হার ইকুয়াল টু মেশিনের অবচয়যোগ্য মূল্য, যেটা 10 লাখ টাকা আমরা বের করছিলাম, এবং মোট উৎপাদন একক, টোটাল উৎপাদন একক কত ছিল? তোমার 50,000 একক। এই যে এখানে দেওয়া আছে টোটাল উৎপাদন একক। 2019 সালে 10,000, 20 সালে 15,000, এইরকম তোমার টোটাল যে উৎপাদন এককটা ওটা যোগ করবা, ঠিক আছে। তো যোগ করে ভাগ করে দিবা, যেটা আসবে সেটাই হচ্ছে তোমার উৎপাদন একক পদ্ধতিতে অবচয় হার। ওকে, তো 50,000 তুমি ভাগ করে দিলা, 10 লাখ টাকা 50,000 হলে 20 টাকা, এটাই হচ্ছে তোমার উৎপাদন একক পদ্ধতিতে অবচয় হার। তো এখানে বলছিল যে তোমার সাধারণ জাবেদা দাখিলা দিতে, ঠিক আছে। এই যে অবচয় হার নির্ণয় পূর্বক প্রথম 2 বছরের প্রয়োজনীয় জাবেদা লিখন দাও।
তো দেখো প্রথম 2 বছরে আমরা জাবেদা লিখন দিব। তো প্রথমে কি করছিলাম, যে প্রথমে আমি মেশিন ক্রয় করছিলাম। তো মেশিন যেহেতু ক্রয় করছিলাম, তাহলে মেশিনটা আমার প্রতিষ্ঠানে আসছে, এটা একটা সম্পদ। মেশিন হিসাব ডেবিট হবে এবং নগদান হিসাব ক্রেডিট হবে। তো মেশিন হিসাবের সাথে অবশ্যই তোমার সংস্থাপন, বহন খরচ এগুলো যোগ থাকবে। তো টোটাল কত আসছিল, 10,30,000 টাকা। তো এটা আমরা বসায় দিলাম, ঠিক আছে। তারপরে যে কাজটা করব, এখানে যখন জাবেদা লিখনের কথা উল্লেখ থাকবে, মূলত 3টা কাজ হয় নর্মালি জাবেদা লিখনে। ফার্স্টে তোর মেশিন সংক্রান্ত জাবেদা, তারপরে অবচয় হিসাবের জাবেদা এবং অবচয় ক্লোজ করার জাবেদা। তো ফার্স্টে হচ্ছে মেশিন কিনলাম, ক্রয় সংক্রান্ত জাবেদা দিলাম, তারপরে অবচয় সংক্রান্ত জাবেদা দিলাম এবং এটা অবচয় হিসাবটা বন্ধ করার জাবেদা দিলাম। তো মূলত এই 3টাই জাবেদা সবসময় তোমার পরের সালেও সেম জাবেদাই হবে। ওকে, তো দেখো, তো অবচয় হিসাব এখানে কত, তোমার 10,000 ইয়া ছিল এবং এর সাথে 20 টাকা করে আমি বের করছিলাম, ঠিক আছে। এই যে 20 টাকা বের হয়েছিল, তো এটার সাথে 10,000 গুণ হবে, ঠিক আছে। এই যে 10,000 সাথে গুণ হবে, 10,000 একক যেহেতু ছিল এবং 20 টাকা করে বের হয়েছে। তো এটা হচ্ছে প্রথম বছরে কত ছিল, 10,000, এটার সাথে 20 টাকা করে গুণ হয়েছে। তো এটা হচ্ছে 2 লাখ টাকা হলো। তাহলে আমরা জানি যে এটা জাবেদা হচ্ছে অবচয় হিসাবে জাবেদা কি, অবচয় হিসাব ডেবিট এবং পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এখানে মেশিন দিয়ে দিতে হবে, মেশিন থাকলে মেশিন, যন্ত্রপাতি থাকলে যন্ত্রপাতি, আসবাবপত্র থাকলে আসবাবপত্র, অর্থাৎ যে ধরনের সম্পদই হোক না কেন ওটা তোমার পাশে উল্লেখ করে দিলে ভালো হয়। ওকে, অবচয় ধার্য করা হলো। এবং অবচয়টা তুমি কিভাবে ক্লোজ করবা, সাধারণত ক্লোজ করার জন্য তোমার আয় সারাংশ হিসাবটা আসে, কিন্তু অবচয় যেহেতু তোমার ব্যয় নর্মালি ডেবিট হওয়ার কথা, কিন্তু ক্লোজিংয়ের ক্ষেত্রে এটা তোমার উল্টাটা হবে, অর্থাৎ এটা তোমার ক্রেডিট হবে। অর্থাৎ আয় সারাংশ ডেবিট এবং অবচয় হিসাব কী হবে ভাইয়া, ক্রেডিট হবে। তাহলে কত, 2 লাখ শেষ। 2019 সালের হিসাব শেষ। এখন 2020 সালে আসো, অবচয় হিসাব 2020 সালে উৎপাদন একক কত ছিল, চলো দেখে আসি। আচ্ছা, 2020 সালে তোমার উৎপাদন একক ছিল 15,000 একক, এটার সাথে তোমার 20 টাকা তোমার গুণ হবে। ওকে, এই যে তোমার 20 টাকা গুণ হলো, 3 লাখ টাকা আসে, সেম জাবেদা। যেহেতু তোমার 2020 সালে নতুন করে তুমি মেশিনটা কিনতেছো না, তাই এখানে মেশিন কেনার আর তোমার জাবেদা দিতে হবে না। তাই এখানে তুমি অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, এভাবে তুমি জাবেদাটা দিবা এবং এটা ক্লোজিং টেনে দিবা, অবচয় জাবেদা আর এটা বন্ধ করার জাবেদা। সেমভাবে আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট, অবচয় হিসাব বন্ধ করা হলো। তো টোটাল যোগফল দিবা, যোগফল দিয়ে তোমার ডাবল লাইন টেনে তুমি ক্লোজ করে দিবা। ওকে, তো এই ছিল এটা সলভ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা গ নাম্বারে যাব, ঠিক আছে। গ নাম্বারে কি বলা ছিল, যে বর্ষ সংখ্যা পদ্ধতিতে তোমার অবচয় নির্ণয় করো। তো দেখো, বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে অবচয় তুমি কিভাবে নির্ণয় করবা, আগে হচ্ছে তোমার ছক টানতে হবে। ছকে নর্মাল ইয়ার মতোই, তো নর্মাল যে আমরা অবচয় সারণী তৈরি করি সেম জিনিসগুলো কিন্তু থাকে। বার্ষিক অপচয় থাকে, পুঞ্জীভূত অপচয় থাকে, সমাপনী পুস্তক মূল্য থাকে, এগুলো সব সেম। তো এখানে তোমার গণনা আলাদা একটা লাইন রাখতে হবে, যেহেতু তুমি বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে গণনা করতেছো, তো এখানে আলাদা একটা লাইন রাখতে হবে, ঠিক আছে। তো ক্রয় মূল্য ফার্স্টে 2019 থেকে 23 পর্যন্ত তুমি নিলা, ক্রয় মূল্য প্রত্যেকটা সেম থাকবে, অবচয়যোগ্য মূল্য সেম, ঠিক আছে। গণনাটা তুমি কিভাবে করবা, যে দেখো টোটাল তোমার কত, টোটাল তোমার 15 বছর, ঠিক আছে। এই যে 5 যোগ 4 যোগ 3 যোগ 2 যোগ 1, ঠিক আছে। তো তুমি 15 বছরের মধ্যে কতটুকু কাউন্ট করবা, 5 ফার্স্টে কাউন্ট করবা, তারপর 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। এভাবে হচ্ছে বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিটা কাজ করে, অর্থাৎ তোমার একটা তুমি একদম নিচে থেকে শুরু করবা। ওকে, ঠিক আছে। তো গণনাটা এভাবে হবে, মূলত বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে গণনাটাই আর কি মেইন জিনিস। ওকে, তো বর্ষ সংখ্যা সমষ্টি তুমি কীভাবে নির্ণয় করবে, এই যে 5 যোগ 4 যোগ 3 যোগ 2 যোগ 1, টোটাল 15 বছর হয়। তো এই 15 বছর, যেহেতু তোমার 15 বছরের মধ্যে ফার্স্টেরটা হচ্ছে 5, অর্থাৎ উল্টা দিকে যাবে, 5 থেকে শুরু করে 1-এর দিকে যাবে। ওকে, তো নর্মালি হচ্ছে আমরা ফার্স্টেরটা গণনা করলাম, কত আসে, এভাবে প্রত্যেকটা বার্ষিক অবচয় নির্ণয় করে ফেলবা এভাবে, ঠিক আছে। যত আসে ক্যালকুলেশন করে বের করে ফেলবা। তারপর হচ্ছে পুঞ্জীভূত অবচয়, তো পুঞ্জীভূত অবচয় এটার সাথে যোগ হয়ে আবার এটা হয় 6,03,33,300
33, এটার সাথে 2,63,667 যোগ হয়ে 6 লাখ টাকা হচ্ছে, 6 এর সাথে 2 যোগ হলে 8 লাখ টাকা হচ্ছে। তো এইভাবে হচ্ছে তোমার পুঞ্জীবিত অপচয়টা তোমার নির্ণয় করা হয়েছে। ওকে, তারপরে সমাপনী পুস্তক মূল্য কিভাবে নির্ণয় করা হয়েছে, আমাদের যে ক্রয় মূল্য আছে এই ক্রয় মূল্য থেকে তোমার পুঞ্জীবিত অপচয়টা বাদ দিছে, বাদ দিলে যেটা থাকবে ওটা হচ্ছে পুস্তক মূল্য। অর্থাৎ 10,30,000 টাকা থেকে 3,33,333 বাদ দিলে কত থাকে, 6,96,667। তেমনিভাবে 10,30,000 টাকা থেকে তুমি যদি 6 লাখ বাদ দাও কত থাকতেছে, 4,30,000। তেমনিভাবে 10,30,000 টাকা থেকে তুমি যদি 8 লাখ বাদ দাও থাকে 2,30,000। তো সেমভাবে ক্রয় মূল্য থেকে পুঞ্জীবিত অপচয় বাদ দিয়ে প্রত্যেকটা সমাপনী পুস্তক মূল্য নির্ণয় করা হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই কোশ্চেনে কি ছিল, যে বর্ষর সংখ্যা সমষ্টি পদ্ধতিতে তোমার অবচয় সারণী প্রস্তুত করে। তো এখানে বলাই আছে যে আয়ুষ্কাল 5 বছর ধরে নিয়ে বর্ষর সংখ্যা সমষ্টি পদ্ধতিতে প্রস্তুত করা হলো। তো আয়ুষ্কাল যেহেতু 5 বছর, 2019 থেকে 2023, তাই 5, 4, 3, 2, 1 এভাবে তোমার ভার যুক্ত হবে। আর 5, 4, 3, 2, 1 তো 5টা বছরের নির্ণয় করতে বলা হয়েছে, তাই 5 থেকে 1 পর্যন্ত তোমার যোগ হবে। ঠিক আছে, যোগ হয়ে জাস্ট প্রথম থেকে তোমার প্রথম বছর থেকে 5, 4, 3, 2, 1, 5/15, 4/15 এভাবে তোমার জাস্ট গুণ করতে হবে। ওকে, এটাই, দ্যাটস অল। বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি, কঠিন কিছু না। আশা করি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি। ওকে, তো এই ছিল 6 নম্বর কোয়েশ্চেনের সলভ। এখন আমরা 7 নম্বর কোয়েশ্চেনটা সলভ করব। 7 নম্বর কোয়েশ্চেনটা তোমাদের অনেকের প্রিয়, তার কারণ হচ্ছে রেওয়ামিল থেকে আমরা সবাই অ্যান্সার করতে পছন্দ করি, কমার্সের স্টুডেন্ট যেহেতু, এবং এটা খুব ইজিলি মানে অ্যান্সার করা যায় এবং এখান থেকে ফুল মার্ক ক্যারি করা পসিবল। তো রেওয়ামিলটা চলো আমরা রেওয়ামিলটা সলভ করব। তো এখানে কিচ্ছু করা লাগবে না, জাস্ট তোমার ডেবিট ক্রেডিট এটা জানলেই হয়েছে। তো আমি আবার হিসাবের শ্রেণীটা একটু লিখে ফেলি যাতে তোমাদের সুবিধা হয়। আমরা জানি যে ব্যয় সম্পদ, ব্যয় আর সম্পদ এই দুইটা তোমার যদি বাড়ে তাহলে হবে ডেবিট, যদি কমে তাহলে হবে ক্রেডিট। ওকে, আর আয়, দায় আর মালিকানা সত্ত্ব এটা হবে উল্টাটা, এটা যদি বাড়ে হবে ক্রেডিট আর যদি কমে তাহলে হবে ডেবিট। তো এখন আমার জাস্ট নির্ণয় করতে হবে কোনটা ডেবিট আর কোনটা ক্রেডিট, দ্যাটস ইট, আর কিচ্ছু না। আচ্ছা, তো নাজমুলের মূলধন আমরা জানি ক্রেডিট হয়, মালিকানা সত্ত্বের উপাদান, এজন্য এটা ক্রেডিট। যন্ত্রপাতি ডেবিট, ক্রয় ডেবিট। ঠিক আছে, আন্তঃপরিবহন মানে হচ্ছে তোমার ক্রয় পরিবহন। ঠিক আছে, ক্রয় পরিবহন হলে ডেবিট হবে। ঠিক আছে, তারপর হচ্ছে বিজ্ঞাপন খরচ ডেবিট, বেতন খরচ ডেবিট, বিক্রয় করলে আয় হয়, আয় ক্রেডিট, মজুরি হচ্ছে এক ধরনের খরচ, এটা ডেবিট, ভাড়াও কর ব্যয় ডেবিট, প্রাপ্য হিসাবাদি, প্রাপ্য মানে আমি পাবো, তার মানে এটা ডেবিট, প্রদেয় হিসাবাদি, প্রদেয় মানে হচ্ছে আমার দিতে হবে, অর্থাৎ এটা হচ্ছে একটা দায়, এটা হবে ক্রেডিট। বিনিয়োগ হচ্ছে এক ধরনের সম্পদের মতো, এটা ডেবিট হবে। নগদ ও ব্যাংক জমা ডেবিট হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রাপ্য সুদ, প্রাপ্য সুদ মানে আয়ের প্রাপ্য, প্রাপ্য যেহেতু এখানে ডেবিট হবে। প্রাপ্ত কমিশন এটা ক্রেডিট। ঠিক আছে, তাহলে এই ডেবিট ক্রেডিট নির্ণয় করা শেষ। এখন হচ্ছে আমরা চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করব, রেওয়ামিল প্রস্তুত করব, মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করব। তো চলো সলভে আমরা ডিরেক্ট ঢুকে যাই। তাহলে দেখো, ফার্স্টে বলা হয়েছে যে চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো। তো চলতি সম্পদ কোনগুলা? চলতি সম্পদ হচ্ছে প্রাপ্য হিসাবাদি, এটা হচ্ছে চলতি সম্পদ 18,600, নগদ ও ব্যাংক জমা এটাও চলতি সম্পদ, আর প্রাপ্য সুদ, এই যে প্রাপ্য সুদ, প্রাপ্য আয়, এটা হচ্ছে চলতি সম্পদ। তো টোটাল যোগ করে কত পেলাম? 36,000 টাকা। এটা হচ্ছে তোমার চলতি সম্পদের পরিমাণ। আশা করি ব্যাপারটা খুবই ইজি, তোমাদের কোনো প্রবলেম হবে না। এখন আমরা রেওয়ামিল প্রস্তুত করব, চলো। তাহলে দেখো কি বলছিলাম, নাজমুলের মূলধন কি হবে? ক্রেডিট দিকে যাবে, যেহেতু এটা তোমার মালিকানা সত্ত্বের মধ্যে পড়তেছে, তাই এটা ক্রেডিট দিকে যাবে। যন্ত্রপাতি কি? যন্ত্রপাতি হচ্ছে এক ধরনের সম্পদ, তাই এটা ডেবিট দিকে যাবে। ক্রয়, ক্রয় কি? ক্রয় হচ্ছে এক ধরনের ব্যয়, এর জন্য ডেবিট দিকে যাবে। আন্তঃপরিবহন মানে কি? আন্তঃপরিবহন মানে ক্রয় পরিবহন,
ক্রয় পরিবহন কি হয়, বিক্রিত পণ্যের ব্যয় যায় না, তাই এটা হচ্ছে ডেবিট দিকে যাবে। আচ্ছা, এখানে যদি আন্তঃ পরিবহনের বদলে বহি পরিবহন থাকতো, বহি পরিবহন, ঠিক আছে, তখন এটা কিন্তু বিক্রয় পরিবহন হতো, বিক্রয় পরিবহন হলে ক্রেডিট হতো, ঠিক আছে। তারপরে বিজ্ঞাপন, এটা একটা ব্যয়, ব্যয় হলে ডেবিট হয়। বেতন একটা ব্যয়, ব্যয় হলে ডেবিট হয়। বিক্রয় আয়, আয় হলে ক্রেডিট হয়। তারপরে মজুরি ব্যয়, ব্যয় হলে ডেবিট হয়। ভাড়া ও কর ব্যয় ডেবিট, প্রাপ্য হিসাবাদি ডেবিট, প্রদ হিসাবাদি ক্রেডিট, ওই যে আমরা নির্ণয় করে ফেললাম। তারপরে বিনিয়োগ, বিনিয়োগ হচ্ছে সম্পদের মতো, বিনিয়োগ ডেবিট হবে। নগদ ও ব্যাংক জমা ডেবিট হবে, প্রাপ্য সুদ ডেবিট হবে, প্রাপ্ত কমিশন শুধু ক্রেডিট হবে। তো যোগ করলাম, মিলে গেল, ডেবিট ক্রেডিট ক্লোজ। এটা হচ্ছে সবথেকে শান্তির একটা ব্যাপার, মানে দুনিয়াতে সবথেকে বড় স্যাটিসফ্যাকশন কোনটা জানো, এটা হচ্ছে রেয়ামিল যখন তোমার মিলবে। রেয়ামিল যখন মিলবে তখন মনে হবে যে তুমি দুনিয়াতে সবথেকে সুখী পারসন। আর রেয়ামিলে যদি গড়মিল হয় তখন দেখবা তোমার মাথা আওলায় যাবে, মানে পরীক্ষার হলে তুমি সুখ মানে শান্তি নিয়ে পরীক্ষাটা দিতে পারবে না। আর যদি গড়মিল হয় তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, অনিশ্চিত হিসাব দিয়ে মিলাই দিয়ে চলে আসবা। কারণ তোমার এখন যদি ধরো গড়মিল আসছে, ওটা অনিশ্চিত হিসাব হতেও পারে, না হতে পারে। যদি তোমার ভুল থাকে তাহলে অনিশ্চিত হিসাব হবে না, ঠিক আছে। তো রেয়ামিলের ভুল কখন ধরা পড়ে না, এই জিনিসটা তোমরা পড়ে নিবা। এই জিনিসটা যখন পড়বা তখন হচ্ছে আশা করি তোমার এই ভুলগুলা হবে না। তোমরা যদি কোনটা ব্যয়, কোনটা আয়, কোনটা দায়, এটা যদি তোমরা ডিটেক্ট করতে পারো তাহলে র্যামিলটা অনেক অংশ তোমাদের জন্য সলভেবল। ওকে, তো র্যামিল মিলে গেছে, আমাদের আর কোনো টেনশন নেই, আমরা পরবর্তীতে মুভ অন করি। আচ্ছা, তো মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়, অর্থাৎ তোমার মূলধন জাতীয় আয় ব্যয় কোনগুলো, যেগুলো দেখবে অ্যামাউন্ট অনেক বড় বড় থাকে আর তোমার মূলধন রিলেটেড থাকে, ঠিক আছে। আর মুনাফা জাতীয় আয় ব্যয় অ্যামাউন্ট ছোট থাকবে আর মুনাফা রিলেটেড থাকবে। তো বিক্রয় করলে আয় হয় আমরা জানি, এটা একটা মুনাফা জাতীয় আয়। প্রাপ্ত কমিশন করলে, প্রাপ্ত কমিশন কি, এটা এক ধরনের আয়, তো এটা মুনাফা জাতীয় আয়। তো এটা শেষ। মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে ক্রয় আছে, আন্তঃপরিবহন আছে, বিজ্ঞাপন আছে, বেতন আছে, মজুরি আছে, ভাড়াও কার আছে, তো এগুলো সব মুনাফা জাতীয় ব্যয়। তো এইটা মুনাফা জাতীয় আয় ও ব্যয় বা মূলধন জাতীয় আয় ব্যয় নির্ণয় করার সব থেকে সহজ উপায় হচ্ছে, তোমরা আগের বার র্যামিল করছো না, র্যামিলে দেখবা মুনাফা জাতীয় আয় মানে কি, ক্রেডিট দিকের গুলা। ক্রেডিট দিকে কি কি আছে, মূলধন, এটা মুনাফা জাতীয় আয়ের মধ্যে পড়বে না। বিক্রয়, ঠিক আছে, এটা মুনাফা জাতীয় আয়, এটা নিবা, ঠিক আছে। তারপর হচ্ছে প্রাপ্য হিসাবাদি, প্রাপ্য হিসাবাদি তো আয়ের মধ্যে পড়তেছে না, এটা চলতি সম্পদের মধ্যে পড়তেছে। তাহলে বাদ, ক্রেডিট দিকে আর কি আছে, প্রদেয় হিসাবাদি, আচ্ছা সরি প্রাপ্য না, প্রদেয়, এটা পড়তেছে না, এটা দায়। আর প্রাপ্ত কমিশন আছে। তো ক্রেডিট দিকে যেহেতু এগুলো আছে, এই যে 1,34,000 বিক্রয় আর হচ্ছে তোমার এখানে প্রাপ্ত কমিশন, এই দুটো হচ্ছে মুনাফা জাতীয় আয়। তো ক্রেডিট দিকে দেখবা মুনাফা জাতীয় আয় বের করে ফেলবা, তারপরে ডেবিট দিকে দেখবা মুনাফা জাতীয় ব্যয় বের করে ফেলবা, ইজি। তুমি আর রেয়ামিল ধরে ধরে খোঁজার তো দরকার নেই, তোমার তো এখানে সলভ করা আছে কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে, তো এটা দেখে দেখে তুমি বসায় দিবা, ঠিক আছে। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। ওকে, এখন আমরা হচ্ছে 8 নাম্বার কোয়েশ্চেনটা সলভ করব। 8 নাম্বার তোমার হচ্ছে কি বলা আছে যে নগদান বই, এই হিসাব এই চ্যাপ্টারটা থেকে আসে, নগদান বই বা বই এই চ্যাপ্টারটা থেকে আসছে। তো দেখো কোয়েশ্চেনগুলো কি আছে, যে নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের মোট পরিমাণ কত, অর্থাৎ যেগুলা নগদে লেনদেনগুলো হয়নি, অনগদ লেনদেন, সেটার মোট পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। তারপর হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করো। তারপরে বলা হয়েছে উপযুক্ত লেনদেনের আলোকে খতিয়ান বইতে নগদান হিসাব এবং প্রাপ্য হিসাব প্রস্তুত করো, এটা বলা হয়েছে। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে কোশ্চেনটা পড়ি। কোশ্চেনে কি আছে যে মিস্টার জামানের 1 জুন তারিখে, আচ্ছা নগদ আছে এত টাকা, 20,000 টাকা, নগদ কত 20,000, প্রাপ্য হিসাব 45,000, ব্যাংক জমার উদ্বৃত্ত 25,000 টাকা। আচ্ছা, তারপরে এখানে লেনদেন সমূহ দেখি জুনের 2-এ বলা আছে যে নগদে পণ্য বিক্রয় করা হয়েছে, অতিরিক্ত মূলধন আনয়ন করা হয়েছে, স্বীকৃত নোটের মাধ্যমে পণ্য ক্রয়, অর্থাৎ নোটের মাধ্যমে পণ্য ক্রয় করছে। তারপর হচ্ছে মাসুমের নিকট পণ্য বিক্রয়, এই যে মাসুমের নিকট যেহেতু বলা আছে এবং এখানে নগদ কথাটা উল্লেখ নাই, তার মানে এটা বাকিতে বিক্রয় করা হয়েছে। তারপরে নগদে পুরাতন আসবাবপত্র বিক্রয়, নাহিদের নিকট হতে পণ্য নিষ্পত্তিতে এত টাকা পাওয়া গেল, ঠিক আছে, এত টাকা পাওয়া গেল, তার মানে নাহিদকে তোমার ডিসকাউন্ট দিতে হয়েছে। ওকে, তার মানে এটা তোমার প্রদত্ত বার্তা। তুমি
কত টাকা প্রদত্ত বার্তা দিছে 500 টাকা, যেহেতু পূর্ণ নিষ্পত্তিতে। আচ্ছা, তো এখন আমরা কি করব, নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের মোট পরিমাণ নির্ণয় করব। তাহলে এমন লেনদেন কোনগুলা, চলো সলভে যাই। এমন লেনদেন হচ্ছে এই যে স্বীকৃত নোটের মাধ্যমে পণ্য ক্রয়, জুন 10 তারিখের যে লেনদেনটা। আচ্ছা, স্বীকৃত নোটের মাধ্যমে পণ্য ক্রয়টা কি, অর্থাৎ তুমি পণ্য ক্রয় করলা কিন্তু সেই টাকাটা তুমি নগদে পে করলা না, তুমি কি করলে একটা প্রদেয় নোট বানালা যে ঠিক আছে আমি তোমাকে টাকাটা দিয়ে দিব, 10 দিন পর দিব বা 20 দিন পর দিব বা 2 মাস পর দিব। তো এরকম একটা নোট দিলা, নোটে দুইজনের সাইন থাকলো, দুইটা পার্টির সাইন থাকলো, এটা হচ্ছে তোমার প্রদেয় নোট। ওকে, তো এটার মাধ্যমে পণ্য ক্রয়, এটা তো তুমি টাকার মাধ্যমে, নগদ টাকা তোমার লেনদেন হচ্ছে না, তো এটা হচ্ছে তোমার অনগদ লেনদেন। আর মাসুমের নিকট পণ্য বিক্রয়, আমি তোমাকে বলছিলাম যে এটাও একটা তোমার অনগদ লেনদেন, যেহেতু মাসুমের নিকট বলা আছে, ঠিক আছে, অর্থাৎ এটা বাকিতে বিক্রয় করা হয়েছে। তো নগদান বইতে কখনো বাকিতে ক্রয় বিক্রয় ইনক্লুডেড হবে না। ওকে, তো টোটাল কত আসতেছে, 5000 এখানে আছে, এখানে আছে 10,000, টোটাল 15,000, অর্থাৎ টোটাল অনগদ লেনদেনের পরিমাণ কত ভাইয়া, 15,000। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো এটা। তো নেক্সটে বলা আছে যে নগদ প্রাপ্তি যাবে দাও, অর্থাৎ নগদ টাকাটা ইন হয়েছে কতটুকু। তো নগদ যেহেতু প্রাপ্তি যাবে দাও, অর্থাৎ নগদান হিসাব ডেবিট হবে এবং প্রদত্ত বার্তা ডেবিট হবে, তারপরে বিক্রয় প্রাপ্য অন্যান্য হিসাব ক্রেডিট হবে। ওকে, আর যেহেতু প্রাপ্তি হয়েছে নগদ ডেবিট হচ্ছে, কিন্তু বাকি হিসাব খাতগুলো কি হবে, ক্রেডিট হবে, এই জন্য ক্রেডিট হিসাব খাত দেওয়া আছে। আচ্ছা, তো দেখো জুনের 2 তারিখে নগদে বিক্রয় করা হয়েছিল, নগদে বিক্রয় করা হয়েছিল, এই জন্য নগদান হিসাব ডেবিট হয়েছে এবং বিক্রয় হিসাব ক্রেডিট হয়েছে, এটা ইনক্লুড করা হয়েছে। তো একটা জিনিস মাথায় রাখবা, নগদ প্রাপ্তি যাবে তাই শুধু নগদে লেনদেন, অর্থাৎ নগদে লেনদেন হয়েছে এবং নগদ টাকাটা আমার প্রতিষ্ঠানে আসছে, এমন জিনিসই, এমন লেনদেনই ইনক্লুডেড হবে। জুন 5 তারিখে মূলধন, মূলধন হচ্ছে ক্রেডিট হিসাব খাত, অর্থাৎ এখানে নগদে টাকা 40,000 টাকা ইন হয়েছে, আর এখানে যেহেতু কোনো মূলধন হিসাব নাই তাই অন্যান্য হিসাব, মূলধন হিসাব চলে যাবে, যেখানে 40,000 টাকা চলে গেল। ক্রেডিট হিসাব খাত কি, আসবাবপত্র, অর্থাৎ আসবাবপত্র কিনছে মনে হয়, হ্যাঁ। তো নগদান হিসাব ডেবিট, অর্থাৎ আসবাবপত্রের বিনিময়ে তোমার নগদ টাকাটা আসছে, তো নগদান হিসাব ডেবিট, আর অন্যান্য হিসাব ক্রেডিট। তারপর হচ্ছে জুনের 26 তারিখ নাহিদের কাছ থেকে আমি নগদ টাকা পাইছি 9,500 টাকা, এই জন্য নগদান হিসাব ডেবিট হয়েছে। কত টাকা ছাড় দিতে হয়েছে নাহিদকে, তাকে 500 টাকা ছাড় দিতে হয়েছে, এবং প্রাপ্য ক্রেডিট, মানে আমি যে টাকাটা প্রাপ্য হিসাবে পেতাম সেটা সে আমাকে যেহেতু দিয়ে দিছে, সেটা আর প্রাপ্য নাই, প্রাপ্য ডেবিট ছিল, প্রাপ্য ক্রেডিট হয়ে গেছে, এই যে 10,000 টাকা। তো টোটাল তুমি অ্যামাউন্টটা বসাবা 15,040, 15,500, টোটাল 79,500, এখানে 500 নামাচ্ছ, 15,000 নামাচ্ছ, 10,000 নামাচ্ছ, 40 আর 15 কত, 55,000। তো এই হচ্ছে তোমার নগদ প্রাপ্তি জাবেদা, ঠিক আছে। খ নাম্বার আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন হচ্ছে গ নাম্বার, তোমার হচ্ছে খতিয়ান হিসাব প্রস্তুত করতে বলছিল, প্রাপ্য হিসাব আর তোমার নগদান হিসাব, এই দুইটা হিসাব তোমার প্রস্তুত করতে বলা হয়েছিল, ঠিক আছে। তো আমরা প্রস্তুত করব। তো কীভাবে প্রস্তুত করব, অর্থাৎ নগদে কতটুক লেনদেন হয়েছে না হয়েছে, নগদ সব লেনদেনগুলো আসবে। জুনের 1 তারিখে ব্যালেন্স কত ছিল তোমার, 20,000 টাকা ব্যালেন্স ছিল, ডিরেক্ট আমরা জেরের এন্ট্রিতে জন্য নিব 20,000 টাকা ব্যালেন্স, ঠিক আছে। এই যে জুনের 1 তারিখে তোমার 20,000 টাকা নগদ ব্যালেন্স ছিল, এই জন্য ওই এই যে 20,000 টাকা, এই 20,000 টাকা হচ্ছে আমরা এখন নিয়েছি, এই যে দেখো 20,000 টাকা ডিরেক্ট জেরের ঘরে নিয়েছি। এরপর হচ্ছে জুনের 2 তারিখে তোমার নগদান হিসাব ডেবিট হয়েছিল কোন হিসাবের বিপরীতে, বিক্রয় হিসাবের বিপরীতে। তো 15,000 টাকা ডেবিট করলাম, 15 আর 20 যোগ করলে কত হয়, 35,000 টাকা, ঠিক আছে। তো 35,000 টাকা হয়, এটা দিলাম। তো জুনের 2 তারিখের লেনদেন শেষ। তারপরে 5 তারিখে মূলধন হিসাবের বিপরীতে নগদে তোমার টাকা আসছিল, সেটা হচ্ছে 40,000 টাকা, তেমনি 35 আর 40 75 হয়। তারপর হচ্ছে 18 তারিখে আসবাবপত্র হিসাবের বিপরীতে নগদে টাকা ইন হয়েছে 15,000, 75 আর 15, 90,000। আচ্ছা, এগুলো আনতেছি কোথা থেকে, এগুলো যে আগে হিসাব করলাম না, নগদ প্রাপ্তি জাবেদা, এই যে 15,000, 40,000 কত টাকা প্রাপ্তি হয়েছে কোন হিসাবের বিপরীতে, এটা জাস্ট দেখে দেখে তোমার তুলে দিছি, আর কিচ্ছু না। ওকে, এই যে 15, 40, 15,000, 9,500,
তো এই হচ্ছে তোমার নগদান হিসাবের খতিয়ানের যে ৯৯,৫০০ টাকা। তেমনিভাবে প্রাপ্য হিসাবে তোমার জুনের 1-এ ব্যালেন্স কত ছিল? ব্যালেন্স ছিল তোমার ৪৫,০০০ টাকা। চলো দেখে আসি। এই যে ৪৫,০০০ টাকা প্রাপ্য হিসাব, এই ব্যালেন্সটা আমরা বসাইছি, ঠিক আছে? তো ব্যালেন্স আমরা বসাইছি, ব্যালেন্স বসানোর পরে তোমার প্রাপ্য হিসাব কি আছে? ডেবিট আছে। কোন হিসাবের বিপরীতে? বিক্রয় হিসাবের বিপরীতে। তো প্রাপ্য হিসাব ডেবিট ১০,০০০ দিলাম, ৪৫ আর ১০,০০০ কত? ৫৫,০০০ টাকা আসে। আচ্ছা, তারপরে কোন হিসাবের বিপরীতে প্রাপ্য হিসাব আছে? নগদান হিসাবের বিপরীতে। এখানে আবার ক্রেডিট আছে। তাহলে ৫৫,০০০ থেকে ৯,৫০০ বাদ দিলে কত থাকে? ৪৫,৫০০ টাকা থাকে। তাহলে ৪৫,৫০০ থাকলো। তারপর হচ্ছে ২৬ তারিখে প্রদত্ত বার্তা হিসাবের বিপরীতে আবার নগদান হিসাব ক্রেডিট হয়েছে, ৫০০ টাকা ক্রেডিট হয়েছে। তাহলে ৪৫,৫০০ থেকে যদি ৫০০ বাদ দিই, থাকে হচ্ছে তোমার ৪৫,০০০ টাকা। তো এই হচ্ছে তোমার চলমান যে ছক। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা ৯ নাম্বার কোয়েশ্চেনটা সলভ করব। ৯ নাম্বার কোয়েশ্চেন হয়তোবা তোমরা অনেক স্কিপ করে থাকো, ব্যাংক সমন্বয় বিবরণী অনেক কঠিন হয়, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? আমাদের টাইমে ব্যাংক সমন্বয় বিবরণী তোমার যদি না পারতাম তাহলে দিতাম না, ঠিক আছে? যেহেতু এটা একটা টাইম কনজিউমিং বিষয়, বা অনেক সময় অনেকে প্যাচ লাগাই ফেলো, বাট ইটস ইজি, ইটস সলভেবল। তো চলো আমরা ম্যাথটা করি। কি দেওয়া আছে? তাহলে এটা হচ্ছে কোন চ্যাপ্টার থেকে? ব্যাংক সমন্বয় বিবরণী, ব্যাংক সমন্বয় বিবরণী। আচ্ছা, তো এখানে এখন আমরা কোশ্চেনটা ফার্স্টে পড়বো। কি বলা আছে যে 2021 সালের 31শে জুলাই তারিখে শাফিন ট্রেডার্সের নগদ বইয়ের উদ্ধৃত্ত, আচ্ছা উদ্ধৃত্ত কত ছিল? 25,000 টাকা। এবং তোমার ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার, এখানে একটা জিনিস মাথায় রাখবা, এখানে কি বলা আছে এই জিনিসটা খেয়াল করার খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি খেয়াল করতে পারো তাহলে তোমার কোশ্চেন সলভ হয়ে যাবে। এখানে একটা টিভির মতো কল্পনা করতে হবে, করে এখানে কি বলা আছে? ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত। তার মানে হচ্ছে আমার ফলো করতে হবে কাকে? ব্যাংককে। যেহেতু ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত দেওয়া আছে। যদি এখানে দেওয়া থাকতো নগদান বই অনুযায়ী নগদান বইয়ের উদ্ধৃত্ত, তাহলে এখানে নগদান বইকে আমরা ফলো করতাম। ওকে, তো এখানে যেহেতু ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত আছে, তাই অ্যান্সার হবে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত। ওকে, তো এখন হচ্ছে ফার্স্টের লাইনে কি বলা আছে? যে দেনাদার কর্তৃক সরাসরি জমাদান যার হিসাবভুক্ত হয়নি। সেকেন্ডে বলা আছে জমাকৃত চেক আদায় হয়নি। ওকে, মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন লিপিবদ্ধ হয়নি, ইস্যুকৃত চেক যা এখনো ভাঙানো হয়নি, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 770 টাকা হচ্ছে। আচ্ছা, তো ক নম্বরে বলা আছে ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়নি এমন লেনদেনের পরিমাণ কত? অর্থাৎ ব্যাংক বিবরণীতে, অর্থাৎ ব্যাংকের যে বিবরণীটা আছে, ব্যাংক এই কাজটা করেনি, সেটার পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে, হয়নি। তারপরে উপযুক্ত লেনদেনগুলোর প্রয়োজনীয় জাবেদা দিতে বসে, এবং লাস্ট হচ্ছে নর্মালি উভয়জের সংশোধন পদ্ধতিতে একটা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। উভয়জের সংশোধন মানে কি? নগদান বইয়ের ব্যাংক বিবরণী। তাহলে চলো সলভ করি। ফার্স্টে কি বলা আছে? যে ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়নি। আচ্ছা, তো ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়নি কোন কোনটা? 2 নাম্বার আর 4 নাম্বার যে এন্ট্রিটা, ওটা লিপিবদ্ধ হয়নি। কেন লিপিবদ্ধ হয়নি? দেখো, ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি। তার মানে কি? তার মানে হচ্ছে ব্যাংকে একটা আমি চেক জমা দিছি, কিন্তু সেটা আদায় হয়নি, মানে টাকাটা আমার ব্যাংকে তোমার ঢুকেনি। তো এটা কি আমার ব্যাংকে তোমার লিপিবদ্ধ হয়েছে? লিপিবদ্ধ কিন্তু হয়নি। তো ওইটা আমার ঠিক করতে হবে, ব্যাংক বিবরণীতে কি করতে হবে? লিপিবদ্ধ করতে হবে। তারপরে ইস্যুকৃত চেক এখনো ভাঙানো হয়নি। তার মানে কি? আমি নগদান বইতে, আমি ধরো একটা প্রতিষ্ঠান চালাই, এই যে এখানে নগদান বই, এটা ধরো নগদান বই আর এটা হচ্ছে ব্যাংক বই। তুমি একটা দুইটা টিভির মতো কল্পনা করো। তো এখানে বলা হয়েছে ইস্যুকৃত চেক এখনো ভাঙানো হয়নি। তার মানে ইস্যুকৃত চেক, আমি একটা চেক ইস্যু করলাম,
তো চেক যেহেতু ইস্যু করছি তার মানে কি আমার নগদান বই থেকে যে চেক ইস্যু করছি চেক ইস্যুর টাকাটা আমি কেটে রাখছি, কিন্তু ব্যাংকে এখনো ভাঙানো হয়নি, ব্যাংকে এখনো ভাঙানো হয়নি, অর্থাৎ পাওনাদার এসে আমার এখনো ব্যাংক থেকে টাকাটা নিয়ে যায়নি, আমার ব্যাংকে এখনো ব্যালেন্স আছে। তো এটা কি ব্যাংকে এখনো লিপিবদ্ধ হয়েছে? লিপিবদ্ধ কিন্তু হয়নি, তাই এটা তোমার ব্যাংকে এখনো লিপিবদ্ধ হয়নি, তাই এটা হচ্ছে তোমার ইনক্লুডেড হবে। তাই ইস্যুকৃত চেক এখনো ভাঙানো হয়নি। তো এই দুইটা এন্ট্রি আসবে, 12,800 টাকা টোটাল আসে। তো ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়নি, আমার লেনদেনের পরিমাণ হচ্ছে 12,800 টাকা। ওকে, আশা করি বুঝেছ। নেক্সট কোশ্চেনে যাই, জাবেদা দাখিলা দাও। আচ্ছা, জাবেদা দাখিলা দিবা। তো এখানে কোনগুলা জাবেদা দাখিলা দিতে বলা হয়েছে? এটা হচ্ছে উপযুক্ত লেনদেনগুলো প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। আচ্ছা, তো জাবেদা দাখিলা কোনগুলার হবে? জাবেদা দাখিলা হবে যে তোমার যেগুলো হচ্ছে তোমার অ্যাডজাস্ট করা হবে ওগুলারই তোমার জাবেদা দাখিল হবে। যেমন তোমার 1 নম্বর এন্ট্রিটা তোমার কি আছে যে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমাদান হিসাবভুক্ত করা হলো। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দিছে, অর্থাৎ ব্যাংকে তোমার ডিরেক্ট টাকাটা জমা দিছে। তো ব্যাংক হিসাব ডেবিট হয়ে যাবে, দেনাদার হিসাব ক্রেডিট হয়ে যাবে। তারপরে মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন হিসাবভুক্ত করা হলো, অর্থাৎ মালিক কর্তৃক ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তারপরে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় হিসাবভুক্ত করা হলো, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট, লভ্যাংশ হিসাব ক্রেডিট হবে। অর্থাৎ এখানে ওই এন্ট্রিগুলো আসবে যার সাথে তোমার ব্যাংক রিলেটেড আছে, ব্যাংক রিলেটেড আছে, ব্যাংক রিলেটেড আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া এই যে 2 আর 4 কি দোষ করলো? ওই যে 2 আর 4 কি দোষ করলো এটা আমরা ক নম্বরে বলে ফেলছি যে ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়নি এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো। যেহেতু ব্যাংক বিবরণীতে তোমার লিপিবদ্ধ হয়নি তাই এটার জাবেদা দেওয়ার দরকার নাই। তো জাবেদা কোনগুলার দিব? যেগুলো লিপিবদ্ধ হয়েছে। তো লিপিবদ্ধ কোনগুলো হয়েছে? এইগুলো হয়েছে, 1, 3 আর 5 হয়েছে। আশা করি তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে গিয়েছো। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব। তো ব্যাংক সমন্বয় বিবরণী বলছে যে উভয় জের সংশোধনী পদ্ধতিতে, অর্থাৎ দুই পাশেরই জের সংশোধন করতে হবে। নগদান বইয়ের জেরও সংশোধন করতে হবে, আবার ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত সংশোধন করতে হবে। আচ্ছা, তাহলে দেখো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্তের ক্ষেত্রে কি হয়েছে। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কত? তোমার 25,000 টাকা দেওয়া আছে। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 25,000 টাকা, আর ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 21,320 টাকা। ওই জাস্ট উদ্বৃত্তটা এখানে বসাইছে, এই যে 25,000 আর 21,320 টাকা। ওকে, তো এটা হচ্ছে তোমাদের প্রাইমারি কাজ। এখন তোমার কাজ হচ্ছে তোমার ব্রেইন স্টর্মিং করা, অর্থাৎ নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত যখন থাকবে, অর্থাৎ তোমার নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, অর্থাৎ তোমার নগদান বই যেই অ্যামাউন্টগুলো আছে এগুলো যোগ হয়নি, যেটা বিয়োগ হয়নি ওইগুলো আমার অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, যেমন দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান, অর্থাৎ দেনাদার কর্তৃক ব্যাংকে সরাসরি জমা দিয়ে দিছে। তো এখানে যেহেতু নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কথাটা আছে, তার মানে আমার কি ঠিক করতে হবে? নগদান বই ঠিক করতে হবে। তাই এখানে এমন এন্ট্রি আনবো, এমন এন্ট্রি যোগ দিব বা এমন এন্ট্রি বাদ দিব যেটা নগদান বইতে ইনক্লুড করা হয়নি বা যেটা নগদান বইতে ইনক্লুড করা হয়েছে। ঠিক আছে, তো দেখো দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে যখন জমা দেয় তখন ব্যাংক হিসাব কিন্তু প্লাস করা আছে, ব্যাংকে প্লাস করা আছে। তো ব্যাংকে প্লাস করা আছে, আমার নগদান বইতে ব্যাংকের দেখা দেখি কি করতে হবে? প্লাস করে দিতে হবে। তাই দেখো প্লাস 1300 হয়েছে। ঠিক আছে, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, অর্থাৎ ব্যাংকের যে লভ্যাংশ আদায় করছে ব্যাংক তোমার লভ্যাংশটা আদায় করছে। তো ব্যাংক অলরেডি প্লাস করা আছে, তো তোমার কি করতে হবে? ব্যাংকের সাথে মিল রাখতে হলে তোমারও প্লাস করে দিতে হবে। তো 1300 আর 770 কত আছে? 2070 টাকা। বাদ কোনটা দিতে হবে? মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন, অর্থাৎ ব্যাংক থেকে অলরেডি টাকাটা চলে গেছে। তো তোমারও নগদান বইতে কি করতে হবে? ব্যাংক থেকে যেহেতু চলে গেছে তুমিও নগদান বইতে মাইনাস করে দিবা। দ্যাটস ইট। ওকে, তো এখন হচ্ছে তোমার উল্টাভাবে ভাবতে হবে ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত।
তো এখানে হচ্ছে আমার টিভি ব্যাংক। এখন দেখো কোনটা যোগ হবে, ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি, ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি মানে তোমার নগদান বই অনুযায়ী ব্যাংকে যে জমাকৃত চেক আছে, ঠিক আছে, ব্যাংকে জমাকৃত চেক এটা তো আমি ইস্যু করে দিছি, মানে নগদান বই অনুযায়ী আমি জানতেছি যে ব্যাংকে আমার জমাকৃত চেক আছে, অর্থাৎ নগদান বইতে আমার ধরো 50,000 টাকা, 50,000 টাকা অলরেডি প্লাস আছে, কিন্তু এখানে বলা হয়েছে যে ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি, অর্থাৎ ব্যাংক থেকে এখনো এটা রিসিভ করেনি, কিন্তু ব্যাংকে এখনো কিন্তু -50,000, অর্থাৎ 50,000টা এখনো অ্যাড হয়নি। তো যেহেতু অ্যাড হয়নি তাই ব্যাংকে আমি নগদান বইয়ের দেখা দেখি 50,000 প্লাস করে দিব। ওকে, তো এখানে 50,000-এর জন্য প্লাস করে দিলাম। বাদ কোনটা গেছে, ইস্যুকৃত চেক যে এখনো ভাঙানো হয়নি, এটা কেন বাদ গেছে, কারণ আমি নগদান বইতে তোমার ধরো চেক ইস্যু করছি, 10,000 টাকার একটা চেক ইস্যু করে দিছি, তো নগদান বইতে অলরেডি 10,000 টাকা আমি মাইনাস করে রাখছি। তো এখানে কি বলা হয়েছে যে এখনো ভাঙানো হয়নি, তার মানে যে আমি যাকে 10,000 টাকা দিছি, ধরো তুমি আমার পাওনাদার, তোমাকে আমি 10,000 টাকা চেক ইস্যু করে দিয়ে দিছি, তো নগদান বইতে তো আমি অলরেডি মাইনাস করে রাখছি 10,000 টাকা, তাই না? তো যেহেতু নগদান বইতে আমি অলরেডি মাইনাস করে রাখছি 10,000 টাকা, কিন্তু পাওনাদার কিন্তু ব্যাংকে এখনো যায় নাই ওই চেকটা নিয়ে, যেহেতু চেকটা নিয়ে যায় নাই তা ব্যাংকে আমার অলরেডি প্লাস 10,000 আছে, ব্যাংকে আমার যেহেতু অলরেডি প্লাস 10,000 আছে, তো এটা আমার মাইনাস করতে হবে, যেহেতু আমার নগদান বইয়ের সাথে আমি মিল রাখতেছি, তো এটা আমার মাইনাস করতে হবে। তো এখানে অ্যামাউন্টটা কত ছিল, 3,600 টাকা ছিল, এই জন্য 3,600 টাকা তোমার মাইনাস হয়েছে। তোমার সংশোধিত যে 26,920 টাকা, এখানে সংশোধিত যে 26,920 টাকা, দুই পাশ মিলে গেলে বুঝবা তোমার ম্যাথ সলভ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো, খুব ইজি ছিল তাই না? ওকে, তো এই ছিল তোমার ব্যাংক সমন্বয় বিবরণী। এখন হচ্ছে আমরা যে ম্যাথটা সলভ করব সেটা হচ্ছে তোমার নগদান বই থেকে, তোমার নগদান বই এই চ্যাপ্টারটা থেকে আসছে, নগদান বই এই চ্যাপ্টারটা থেকে আসছে। তো চলো কোশ্চেন কি কি আছে আগে দেখে নিই। ক নাম্বারে বলা আছে যে নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না এমন দফাগুলোর পরিমাণ নির্ণয় কর। তারপরে বলা আছে এত তারিখের লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও। তারপরে বলা আছে উপযুক্ত তথ্যাবলীর আলোকে একটা 3 ঘরা নগদান বই প্রস্তুত করো। খুবই ইজি, চলো আমরা আস্তে আস্তে সলভের দিকে আগাই। আচ্ছা, সলভের দিকে আগানোর আগে আমরা আগে দেখি কোশ্চেনে কি বলা আছে, এটা হচ্ছে এন্ট্রিগুলো দেখে নিই। আচ্ছা, প্রথমে প্রারম্ভিক নগদ উদ্ধৃত্ত আছে, অর্থাৎ ব্যালেন্স বিডিগুলো আছে, উদ্ধৃত্তগুলো আছে অর্থাৎ জেরগুলো আছে। তারপর হচ্ছে নভেম্বর 6 তারিখে পণ্য ক্রয় করছে, 11 তারিখে ব্যাংক জমা দেওয়া হলো, আচ্ছা ব্যাংকে টাকা জমা দিছে, বাকিতে পণ্য ক্রয়, বাকিতে পণ্য ক্রয়, আচ্ছা বাকিতে পণ্য ক্রয় করছে ইসলামী ট্রেডার্সের নিকট হতে পূর্ণ নিষ্পত্তিতে 18,900 টাকা পাওয়া গেল, তার মানে এটা হচ্ছে প্রদত্ত বার্তা, প্রদত্ত বার্তা। আচ্ছা, তোমরা হয়তোবা অনেকে কনফিউশনে পড়ো, আচ্ছা ভাইয়া প্রদত্ত বার্তার প্রাপ্ত বার্তাটা আমি বুঝবো কিভাবে? ওয়েল, প্রদত্ত বার্তাটা হচ্ছে তুমি ধরো তুমি একজনের কাছে 10,000 টাকা পাও, তো সে টাকাটা দিতে যাচ্ছে না, সে ছেঁচড়ামি করতেছে, তো তুমি তাকে একটু লোভ দেখালা যে ভাইয়া আপনাকে আমি 500 টাকা আমি কমায় দিব, আপনি আমাকে 9,500 টাকা দিবেন। তো এই লোভে পড়ে সে আমাকে 9,500 টাকা ফেরত দিয়ে দিল। আমি চিন্তা করতেছি ভাই আমার তো টাকাই দিতেছে না, তাকে যদি 500 টাকা আমি ডিসকাউন্টে দিই তাহলে হয়তো বা সে দিবে। তো আমি যে বার্তাটা দিছি না এটার হচ্ছে প্রদত্ত বার্তা। এখন তার পার্সপেক্টিভ থেকে চিন্তা করো, সে কিন্তু ডিসকাউন্টটা পাইছে, এটা হচ্ছে প্রাপ্ত বার্তা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে 24 তারিখে কি বলা হয়েছে, আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো, আবার নাবার্ড ট্রেডার্সকে পণ্য নিষ্পত্তিতে 14,500 টাকা চেক প্রদান করা হলো। তার মানে দেখো এখানে তুমি প্রাপ্ত বার্তা, দেখো চেক যেহেতু প্রদান করা হয়েছে নাবার্ড ট্রেডার্সকে 15,000 টাকার পণ্য নিষ্পত্তিতে 14,500, এখানে নাবার্ড ট্রেডার্স তোমাকে ডিসকাউন্টটা দিছে, তোমাকে যেহেতু দিছে তা তোমার জন্য এটা প্রাপ্ত বার্তা। বোঝা গেছে? বেতন প্রদান 5,000, ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 5,000। আচ্ছা, তো আমরা সব দেখে নিলাম, এন্ট্রিগুলো দেখে নিলাম। এখন হচ্ছে নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না এমন দফাগুলোর পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, নগদান বইয়ে অন্তর্ভুক্ত কোনগুলো হবে না? অনগদ লেনদেনগুলো। অনগদ লেনদেন কোনগুলো? নভেম্বর 16 তারিখে বলা আছে যে বাকিতে পণ্য ক্রয়, এখানে বলাই আছে বাকিতে পণ্য ক্রয়, আর আসবাবপত্রের অবচয়, এখানে আসবাবপত্রের অবচয় কিন্তু কোনো নগদ লেনদেন না।
তাই এই দুইটা এন্ট্রি এখানে হবে। ওকে, তাহলে টোটাল কত টাকা আসতেছে? 25,000 টাকা কিন্তু তোমার টোটাল আসতেছে। তাহলে ক নাম্বার সলভ করলাম। এখন খ নাম্বারে বলা আছে যে তোমার সাধারণ জাবেদা দাখিলা দাও। তোমার তারিখগুলো উল্লেখ করা ছিল, তারিখগুলো সাধারণ জাবেদা দাখিলা দাও। তো চলো দেখে আসি কি বলা আছে। 16 তারিখে বলা আছে বাকিতে পণ্য ক্রয়। আচ্ছা, বাকিতে পণ্য ক্রয় বিক্রয় জাবেদা মনে রাখার জন্য তোমাকে একটা লাইন বলতেছি। এটা হচ্ছে ধরো দেবী আমায় কৃপা করো। ওকে, দেবী আমায় কৃপা করো, কৃপা করো, কৃপা করো। আচ্ছা, তো এটার মধ্যে এটা হচ্ছে বাকিতে ক্রয় বিক্রয়ের। দেবী হচ্ছে দেনাদার হিসাব ডেবিট, দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট। কৃপা এটা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, ডেবিট, আর পাওনাদার, পাওনাদার ক্রেডিট। ঠিক আছে, তো এটা হচ্ছে বাকিতে বিক্রয় জাবেদা, বাকিতে বিক্রয় এটা জাবেদা দেবী, আর কৃপা ক্রপা। তো দেবী আমার কৃপা না ক্রপা, বা যেটা তোমরা মনে করো। তো এটা হচ্ছে বাকিতে ক্রয়ের জাবেদা। ঠিক আছে, তো এখানে যেহেতু বাকিতে ক্রয় করছে তাই এখানে হবে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ওকে, তো চলো দেখি কি বলা আছে। হ্যাঁ, দেখো এই যে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার বা প্রদেয় হিসাব যেটাই দাও না কেন দিতে পারো, প্রদেয় হিসাব ক্রেডিট। আচ্ছা, 22 তারিখে বলা হয়েছিল যে তোমার প্রাপ্য হিসাব তোমার ক্লোজ করা হয়েছে, অর্থাৎ তুমি নগদান হিসাব টাকাটা পাইছো, মানে নগদের টাকাটা পাইছো এবং ডিসকাউন্টও পাইছো। এই জন্য নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট, আর প্রাপ্য হিসাব ক্রেডিট। অর্থাৎ তোমাকে টাকাটা যে পরিশোধ করছে সে হচ্ছে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব কমে গেল, ক্রেডিট। আচ্ছা, এটা হচ্ছে 22 তারিখের লেনদেন। 24 তারিখে কি ছিল? অবচয় হিসাব ছিল। তো অবচয় হিসাব ডেবিট হবে, পঞ্জীবিত অবচয় ক্রেডিট হবে। এটা হচ্ছে অবচয়ের জাবেদা, আমরা সবাই জানি। তারপর হচ্ছে এটা হচ্ছে প্রাপ্ত বার্তা, অর্থাৎ এখানে তোমার নাবা ট্রেডার্সকে তুমি টাকাটা দিছো। তো প্রদেয় হিসাব নাবা ট্রেডার্স ডেবিট হয়েছে, তার কাছে যেহেতু টাকাটা চলে গেছে। তারপরে প্রাপ্ত বার্তা হিসাব, আমি বার্তা পাইছি এই জন্য, বার্তা পাইলে আয় হয়, আমি যেহেতু প্রাপ্ত বার্তা এই জন্য আয় হয়েছে তাই ক্রেডিট হয়েছে। আর ব্যাংক হিসাব, আমার ব্যাংক থেকে যেহেতু টাকাটা চলে গেছে তাই 14,500 টাকা কি হয়েছে? ক্রেডিট হয়েছে। তো টোটাল জাবেদার যোগফল আছে 60,000 টাকা। তো এটা ছিল সাধারণ জাবেদা। এখন আমরা হচ্ছে 3 ঘোড়া নগদান বই প্রস্তুত করবো। আচ্ছা, কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা কি? সেটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি হচ্ছে তোমার দুইটাই তোমার সম্পদ হিসাবে প্রভাব ফেলবে। ওকে, যেমন নগদান হিসাব, ব্যাংক হিসাব, দুই হিসাবে প্রভাব ফেলবে। তো এটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি। তো প্রথমে হচ্ছে নভেম্বর 1 তারিখের ব্যালেন্স বিডিগুলো নিয়ে আসবো। 3 ঘোড়া নগদান বই কি? প্রদত্ত বার্তা আসবে, ডেবিট সাইডে আসবে প্রদত্ত বার্তা নগদ টাকা ব্যাংক টাকা, আর ক্রেডিট সাইডে আসবে প্রাপ্ত বার্তা নগদ টাকা ব্যাংক টাকা, সেম। ওকে, তো নভেম্বর 1 তারিখে ব্যালেন্স বিডি যেহেতু নগদ টাকা ইন হয়েছে এই জন্য এটা ডেবিট হয়েছে, 50,000 টাকা দিলাম। তারপর নভেম্বর 6 তারিখে নগদ টাকা যেহেতু চলে গেছে, কার বিপরীতে চলে গেছে? ক্রয় হিসাবের বিপরীতে চলে গেছে, তাই 10,000 টাকা ক্রেডিটের ঘরে নগদের ঘরে দিলাম। তারপরে নভেম্বর 11 তারিখ কিন্তু কন্ট্রা এন্ট্রি। ঠিক আছে, তো কন্ট্রা এন্ট্রিতে দেখো ডেবিটে আসছে 25,000 টাকা ব্যাংক, অর্থাৎ ব্যাংক হিসাব একবার ডেবিট হয়েছে নগদান হিসাবের বিপরীতে, আর এখানে তোমার ব্যাংক হিসাব একবার ক্রেডিট হয়েছে নগদান হিসাবের বিপরীতে। তাই এখানে দেখো যে একটা কন্ট্রা এন্ট্রি এখানে সি লিখে দিছে, এটা তুমি ইংলিশেও লিখতে পারো, কও লিখতে পারো। তারপরে তোমার নভেম্বর 22 তারিখে প্রাপ্য হিসাব, অর্থাৎ ইসলামী ট্রেডার্সের বিপরীতে তোমার নগদ টাকা আসছে এবং তোমার কত টাকা বার্তা দিতে হয়েছে? 200 টাকা বার্তা দিতে হয়েছে, এই জন্য প্রদত্ত বার্তাটা তুমি দিলা। তারপরে 26 তারিখে প্রদেয় হিসাবের বিপরীতে তোমার নগদ টাকাটা চলে গেছে, যেহেতু তুমি প্রদেয় মানে পাওনাদারকে টাকাটা পরিশোধ করে দিছো। কিসের মাধ্যমে পরিশোধ করছো? ব্যাংকের মাধ্যমে পরিশোধ করছো, এবং এর বদলে কি পাইছো? তুমি একটা বার্তা পাইছো বা ডিসকাউন্ট পাইছো, জন্য এটা প্রাপ্ত বার্তা। তারপরে 30 তারিখে হচ্ছে বেতন হিসাব বিপরীতে নগদ 5,000 টাকা চলে গেছে বেতন দেওয়ার জন্য, উত্তোলন হিসাব ব্যাংক থেকে চলে গেছে। আর ব্যালেন্স সিডি, এটা টোটাল যোগ করে বাদ দিলে যেটা থাকে ওটা ব্যালেন্স সিডি। এই ব্যালেন্স সিডিটা আবার পরবর্তী বছরের ব্যালেন্স বিডিতে নিয়ে আসতে হবে, এই যে এগুলো।
নগদে 29,800 টাকা, ব্যাংকে 45,500 টাকা, এই যে ডিসেম্বর 1। ঠিক আছে, তো আশা করি এই 3 ঘর নগদান বই তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আমাদের লাস্ট ম্যাথটা সলভ করব। সেটা হচ্ছে তোমার বলা আছে যে ব্যাংক সমন্বয় প্রস্তুত করব ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত। আচ্ছা, এটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর ম্যাথ। এটা কোনটার? ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণী এখান থেকে আসছে। ওকে, তো আগে চলো কোশ্চেন পড়ে নিই। ক নম্বরে কি বলা আছে? ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ ডেবিট সাইডে কত টাকা আসবে। তারপর হচ্ছে তোমার উপযুক্ত তথ্যাবলী আলেখে সনাতন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতপূর্বক ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত নির্ণয় করো। আচ্ছা, কি বলা আছে? ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত, এটার দিক ফোকাস করবা। ঠিক আছে, এটা তোমার নির্ণয় করতে বলা হয়েছে। তারপরে এটা তোমার নির্ণয় করতে বলা হয়েছে, কিন্তু এখানে আছে কোনটা? নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত। তার মানে ফলো করবো কাকে? নগদান বইকে। ঠিক আছে, তারপরে 3, 4, 5, 6 নং তথ্যাবলীর আলোকে জাবেদা প্রস্তুত করো। ওকে, তো এখন আমরা ডিরেক্ট সলভে ঢুকবো। আচ্ছা, তো ডেবিট মেমোরেন্ডাম কোনগুলা? ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে যেটা তোমার খরচ, ওটা হচ্ছে তোমার ডেবিট মেমোরেন্ডাম। তাহলে দেখো, এই যে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, 4 নম্বর যে এন্ট্রিটা, ব্যাংক কর্তৃক যে চার্জটা ধার্য করা হয়েছে, এটা তোমার ডেবিট মেমোরেন্ডামে যাবে, কারণ এটা হচ্ছে তোমার খরচ। তারপরে ব্যাংক কর্তৃক স্থায়ী নির্দেশনা মোতাবেক বীমা প্রিমিয়াম পরিশোধ, এটাও এক ধরনের খরচ। তার টোটাল ডেবিট মেমোরেন্ডাম কত হবে? 4 আর 8-এর যে টাকার অ্যামাউন্ট আছে 40 আর 1000, টোটাল হবে 1040 টাকা। ওকে, আশা করি বুঝতে পেরেছো ক নাম্বারটা। এখন আমরা খ নাম্বারে যাব। খ নাম্বারে তোমার সনাতন পদ্ধতিতে বলা হয়েছিল যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। নির্ণয় করতে বলছে কি? ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত, কিন্তু আছে কোনটা? নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত। তাহলে ফলো করব কাকে? নগদান বইকে ফলো করব। নগদান বই হচ্ছে টিভিতে থাকবে। ওকে, তাহলে দেখো কোনগুলা কোনগুলা যোগ হচ্ছে। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, তার মানে কি? তুমি একটা চেক ইস্যু করছো, ঠিক আছে, তুমি ইস্যু করছো, তুমি একটা চেক ইস্যু করছো, এটা তোমার এখনো ব্যাংকে উপস্থাপিতই হয়নি, মানে ব্যাংকে এখনো অ্যাড হয়নি। তার মানে কি? তোমার ব্যাংকে যেতে অ্যাড হয় না, ব্যাংকে অ্যাড করে দিতে হবে নগদান বই দেখে দেখে। তাই এই যে নগদান বই দেখতেছো, তুমি ব্যাংকে অ্যাড করে দাও। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়, এই জন্য এটা যোগ হয়েছে। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, তার মানে কি? ব্যাংক তোমার সুদ মঞ্জুর করছে। সুদ মঞ্জুর করলে কি হয়? ব্যাংকে অলরেডি টাকাটা প্লাস আকারে আছে। ঠিক আছে, তো ব্যাংকে যেহেতু প্লাস আকারে আছে, তুমিও নগদান বইতে কি করবা? দেখা দেখি প্লাস করে দিবা। ঠিক আছে, তারপর দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, যা নগদান বইতে লেখা হয়নি। আচ্ছা, দেনাদার কি করছে? ডিরেক্ট ব্যাংকে টাকাটা জমা দিয়ে দিছে। তার মানে ব্যাংকে যেহেতু টাকাটা প্লাস করা আছে, তো তোমার নগদান বই তুমি ব্যাংকটা দেখে দেখে প্লাস করে দিবা। ওকে, তো এই জন্য এগুলো যোগ হয়েছে। এখন বিয়োগ কোনগুলো হবে? ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, তার মানে ব্যাংক থেকে যে চার্জটা করা হয়েছে ওটা ব্যাংক থেকে মাইনাস হয়ে গেছে। তাই ব্যাংক দেখে দেখে তুমি নগদান বই কি করবা? মাইনাস করে দিবা। ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদাকৃত হয়ে ফেরত এসেছে, তার মানে ব্যাংকে একটা চেক জমা ছিল, ওটা অমর্যাদাকৃত হয়েছে, অর্থাৎ তোমার ওই চেকটা তোমার মর্যাদাকৃত হয়নি, অর্থাৎ ব্যাংক থেকে মাইনাস হয়ে গেছে। তো ব্যাংক থেকে যেহেতু মাইনাস হয়েছে, তোমার ব্যাংকের দেখা দেখি তুমি নগদান বইতেও কি করবা? মাইনাস করে দিবা। আদায়ের জন্য জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি, তার মানে কি? তুমি আদায়ের জন্য একটা চেক জমা করছো, কিন্তু সেটা ব্যাংক কর্তৃক আদায় হয়নি, মানে ব্যাংকে এখনো প্লাস হয় নাই। তো তোমার কি করতে হবে? ব্যাংকে যেহেতু এখনো প্লাস হয় নাই, তো তুমি প্লাস করে অলরেডি বসে আছো, তো তোমার ওটা মাইনাস করে দিতে হবে, এই জন্য এটা বিয়োগ হয়েছে। তারপর ব্যাংক কর্তৃক বিমা প্রিমিয়াম পরিশোধ যা নগদানভুক্ত হয়নি। আচ্ছা, ব্যাংক তোমার হয়ে বিমা প্রিমিয়াম পরিশোধ করে দিছে, তো ব্যাংক অলরেডি মাইনাস করে দিছে, তাই ব্যাংকের সাথে সামঞ্জস্য রাখার জন্য তুমি নগদান বইতে কি করবা? মাইনাস করে দিবা। ওকে, তো যেটা বের হবে সেটা হচ্ছে ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত, সেটা হচ্ছে 18,010 টাকা। আশা করি বুঝতে পেরেছো তোমরা খ নাম্বার। এখন গ নাম্বার হচ্ছে আমরা জাবেদা দাখিলা দেওয়ার কথা বলা হয়েছে। ঠিক আছে, তো জাবেদা দাখিলা আমরা দেখব। তো চলো
কি বলা আছে 3 4 5 আর 6 তারিখে জাবেদা প্রস্তুত করো। আচ্ছা 3 তারিখে 50, 4 তারিখে কত 40 টাকা, 5 তারিখে 2000 আর 6 তারিখে 5000। আচ্ছা চলো দেখি। আচ্ছা তাহলে প্রথমে হচ্ছে তোমার ব্যাংক সুদ মঞ্জুর করছিল, তাই না? এজন্য যেহেতু মঞ্জুর করছিল তাই ব্যাংক হিসাব তোমার বেড়ে গেছে, অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেছে, তাই ব্যাংক হিসাব ডেবিট, এবং ব্যাংক সুদ যেহেতু একটা আয় এজন্য ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। তেমনিভাবে চার্জ উল্টাটা, চার্জ যেহেতু ব্যয় হয় ব্যাংক চার্জ ধার্য করলো, তাই ব্যাংক চার্জ ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। চার্জ ধার্য করলে কি হয়, তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেয় না? তুমি যাদের হচ্ছে তোমাদের ডেবিট কার্ড আছে, ক্রেডিট কার্ড আছে, দেখবে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কেটে নেয়, ওটা হচ্ছে ব্যাংক চার্জ। ঠিক আছে, তারপর হচ্ছে দেনাদার হিসাব ডেবিট হয়েছে এবং ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে, তার মানে দেনাদার হচ্ছে দেনাদারকে পরিশোধ করা হয়েছে, তাই দেনাদার হিসাব ডেবিট হয়েছে এবং ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে। তারপর 6 নম্বর লেনদেনে কি আছে, ব্যাংক হিসাব ডেবিট হয়েছে, দেনাদার হিসাব ক্রেডিট হয়েছে, তার মানে দেনাদারকে আমি পরিশোধ করে দিছি, তাই ব্যাংক হিসাব ডেবিট হয়েছে এবং দেনাদার হিসাব ক্রেডিট হয়েছে, অর্থাৎ দেনাদার ডিরেক্ট ব্যাংকে এসে টাকাটা জমা দিয়ে দিছে, তাই ব্যাংক হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট। তো এই ছিল মোটামুটি তোমার দিনাজপুর বোর্ড 2022-এর সলভ। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো ঠিকঠাক, আর ডেইলি প্র্যাকটিস করতে থাকো। বেস্ট অফ লাক।